নমস্কার বন্ধুগণ, মাইসেলফ স্বর্ণালী রায়। আজকে আমি আপনাদের কাছে বায়োলজির আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বায়োমলিকিউলস অর নিউট্রিয়েন্টস। তো বন্ধুগণ, প্রথমেই বলে রাখি, চাকরির সম্বন্ধ যে সমস্ত তথ্যগুলো সেইগুলোই প্রোভাইড করব, ঠিক আছে। তো আমরা জেনে নিই যে হোয়াট ইজ বায়োমলিকিউলস অর নিউট্রিয়েন্টস। সো বায়োমলিকিউলস আর নিউট্রিয়েন্টস হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ সাবস্টেন্স যেটা সমস্ত লিভিং বিংকে পারফর্ম করতে হেল্প করে, তাদের নিত্যদিনে পারফর্ম করতে হেল্প করে। যেমন ধরুন কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট আমাদের শরীরে কি করে? এনার্জি যোগান দেয়। কার্বোহাইড্রেট আমাদের শরীরে এনার্জির যোগান দেয়। প্রোটিন কি করে? আমরা আগের দিনে পড়েছি, বিল্ডিং ব্লক হিসাবে কাজ করে। বডি তৈরিতে প্রোটিনের ভূমিকা অন্যতম। লিপিডসও প্রোটিনের, কার্বোহাইড্রেট যে ইউনিট অফ শক্তি যোগান দেয় আমাদেরকে কাজ করার জন্য, লিপিড হচ্ছে সঞ্চিত অবস্থায় থাকে। যখন ধরুন কার্বোহাইড্রেট যখন সমস্ত ক্যালোরি যখন বার্ন হয়ে যায়, তখন লিপিডগুলো সঞ্চিত অবস্থায় থাকে আমাদের শরীরে। সেইগুলো তখন আমাদের শরীরে শক্তি যোগান দেয়। কি করে? ব্রেক হতে থাকে তখন, ঠিক আছে। এই যে আমরা কার্বোহাইড্রেট ইনটেক করি, কার্বোহাইড্রেটটা কি? অ্যাকচুয়ালি রাইস, হুইট, এইগুলো সমস্ত হচ্ছে কি কার্বোহাইড্রেট। তো এটা আমরা যখন ইনটেক করছি, এগুলো আসতে শরীরে এর মলিকিউলসগুলো ভেঙে আমাদের শরীরে এটিপি উৎপন্ন করছে, এনার্জি যোগান দিচ্ছে আমাদেরকে কাজ করার জন্য। ঠিক তেমন লিপিডস কি হয়? লিপিডস সরাসরি সেরকমভাবে হয়তো কাজ করে না, কিন্তু সেটি আমাদের শরীরে সঞ্চিত অবস্থায় থাকে। সকাল থেকে যদি ধরুন আমি কিছু খেয়ে গেলাম, ঠিক আছে, কি কার্বোহাইড্রেট ইনটেক করে গেলাম সুইম করতে, তো সেই কার্বোহাইড্রেটটা কতক্ষণ স্টে করে? আমাদের কিছুক্ষণ অন্তর অন্তর কিন্তু দেখবেন খিদে পেয়ে যায় প্রচণ্ড। সকালবেলা ব্রেকফাস্ট করি, আবার দুপুরবেলা খিদে পেয়ে যায়, তো সেগুলো কি কার্বোহাইড্রেট কন্টিনিউয়াসলি বার্ন হচ্ছে, ঠিক আছে। কিন্তু তাও আমরা খিদে পেলেও কি, মানে তখন কিন্তু কার্বোহাইড্রেট অলরেডি বার্ন হয়ে গেছে, কিন্তু তাও আমরা আমরা কাজ করতে থাকি। আমরা এমন না যে আমাদের ব্যাটারি ডাউন হয়ে যায় রোবটের মতো, আমাদের ব্যাটারি ডাউন হয়ে গেলে আমরা থেমে যাই বা পড়ে যাই, এরকম তো কিছু না। এই তখন কি শক্তি যোগান দেয়? তখন এই লিপিডসগুলো বডিতে ব্রেক করে, লিপিডসের মলিকিউলসগুলো বডিতে ব্রেক করে লিপিড শক্তির যোগান দেয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড আমরা জানি আমাদের শরীরে দু রকম নিউক্লিক অ্যাসিড আছে, ডিএনএ এবং আরএনএ, ঠিক আছে। অ্যান্ড কি ভাইটামিনস। ভাইটামিনস কি? ভাইটামিনস হচ্ছে আমাদের শরীরের রোগ প্রতিরোধে, আমাদের শরীরকে ইমিউন করতে হেল্প করে। কোন কম্পোনেন্টটা? সেটা হচ্ছে ভাইটামিন। আরেকটা হচ্ছে কি থাকে? মিনারেলস। মিনারেলসের মধ্যে যেমন ধরুন আয়রন, কোবাল্ট, নিকেল, বিভিন্ন রকম খনিজ পদার্থ আমরা যেটাকে বলে থাকি বাংলায়, সেইগুলো হচ্ছে মিনারেলস। সেগুলো আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো নেক্সট আমরা কি দেখব? নেক্সট দেখব যে নিউট্রিয়েন্টস কত রকম হয়। আমরা ফার্স্টেই দেখলাম কি কি হয়: কার্বোহাইড্রেটস, লিপিডস, প্রোটিনস, অ্যান্ড কি দেখলাম? ভিটামিনস, নিউক্লিক অ্যাসিড অ্যান্ড মিনারেলস। সো নিউট্রিয়েন্টস এর ব্যাপারে বিশদে শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট টার্মিনোলজি জেনে নিন, যেটা হচ্ছে মোনোমার। মোনোমার কি? আমাদের শরীরে যেমন ধরুন সেল দিয়ে আমাদের পুরো বডিটা তৈরি, তো সেল হচ্ছে সেই ক্ষেত্রে একটা মোনোমার, একটি ক্ষুদ্র একক, ঠিক আছে। যেমন ধরুন বাড়ি কি দিয়ে তৈরি হয়? ইট দিয়ে তৈরি হয়, ঠিক আছে। তো ইটগুলো ধরে নিন এক একটা বিল্ডিং ব্লকস, ঠিক আছে। দেখুন আমি এখানে একটা ড্র করেছি, একটা ডায়াগ্রাম। এটা ধরে নিন একটা পিলার, আর এই খণ্ডগুলো হচ্ছে এক একটা ইট, ঠিক আছে। তো এই খণ্ডগুলো হচ্ছে, এই ইটগুলো হচ্ছে মোনোমার্স, ঠিক আছে। আর অনেকগুলো মোনোমার্স দিয়ে কি তৈরি হয়? পলিমার্স তৈরি হয়, ঠিক আছে। নেক্সট আমরা কি দেখব? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটকে কি বলা হয়? দেখুন কার্বস বলা হয়, ঠিক আছে। কার্বোহাইড্রেট কি কি জিনিস দিয়ে তৈরি? কোন কোন কম্পাউন্ড দিয়ে তৈরি? সি ফর কার্বন, এইচ ফর হাইড্রোজেন, ও ফর অক্সিজেন। তাহলে চো, দেখুন আমি লিখে রেখেছি শর্টে, অ্যাব্রিভিয়েটিভ ফর্মে চো। এবার আমরা দেখব কার্বস কতগুলো মোনোমার দিয়ে তৈরি, মানে কার্বোহাইড্রেটও কতগুলো মোনোমার দিয়ে তৈরি। সেই মোনোমারগুলোর নাম কি? এটা ধরুন একটা মোনোমার, এটা একটা মোনোমার, এটা একটা মোনোমার, ঠিক আছে। এই মোনোমার্সগুলোর কি নাম? মোনোস্যাকারাইড বলা হয় এটাকে। কি বলা হয়? মোনোস্যাকারাইড, ঠিক আছে। মোনোস্যাকারাইডের ব্যাপারে এবার আমরা বিশদে জানবো। তো মোনোস্যাকারাইড কি? মোনোস্যাকারাইড হচ্ছে সিম্পল ফর্ম অফ কার্বোহাইড্রেট। কেন এটাকে সিম্পল ফর্ম অফ কার্বোহাইড্রেট বলা হচ্ছে? কারণ এটি একটি মাত্র সুগার মলিকিউল থাকে, ঠিক আছে। এই সুগার কিন্তু সেই সুগার না, মানে আমরা যেটা চিনি ভাবছি সেটা কিন্তু না। এই সুগারকে শর্করা বলা হয়, ঠিক আছে, যেটাকে আমরা শর্করা বলি, ঠিক আছে। একটা শর্করা দিয়ে তৈরি, একটা শর্করার অণু দিয়ে
কি তৈরি? মনোস্যাকারাইড। মনোস্যাকারাইডের মধ্যে কি কি পড়ে? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, রাইবোজ। ঠিক আছে, এবার দেখবো আমরা কি ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইডে কি থাকে? দুটি মনোস্যাকারাইড অণু নিয়ে, দুটো মনোস্যাকারাইড মলিকিউলস মিলে কি তৈরি হচ্ছে? দুটো মনোস্যাকারাইড মলিকিউলস মিলে তৈরি হচ্ছে ডাইস্যাকারাইড। ঠিক আছে, এটি হচ্ছে সেকেন্ড টাইপ অফ সিম্পল কার্বোহাইড্রেট, কারণ এটার মধ্যে কি থাকে? মাত্র দুটি মনোমার থাকে। যেমন ডাইস্যাকারাইডের উদাহরণ হিসেবে কি বলা যেতে পারে? সুক্রোজ। সুক্রোজকে দেখুন, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দিয়ে কি তৈরি হয়? সুক্রোজ তৈরি হয়। যেমন এই ক্ষেত্রে উদাহরণ হিসেবে কি বলা যেতে পারে? সুক্রোজের উদাহরণ টেবিল সুগার। টেবিল সুগার মানে কি? যেটা আমরা চিনি হিসাবে খাই। ঠিক আছে, নিত্য প্রয়োজনীয় খাদ্যে আমরা চিনি হিসাবে যেটা খেয়ে থাকি সেটার উদাহরণ হচ্ছে সুক্রোজ। ল্যাকটোজ দেখুন, ল্যাকটোজও দুটো মনোস্যাকারাইড দিয়ে তৈরি। যেমন দেখুন গ্যালাক্টোজ অ্যান্ড গ্লুকোজ দিয়ে কি তৈরি? ল্যাকটোজ। ল্যাকটোজের উদাহরণ হিসেবে কি বলা যেতে পারে? মিল্ক। দুধ হচ্ছে ল্যাকটোজ। মল্টোজ, মল্টোজ দেখুন কি দিয়ে তৈরি? দুটি গ্লুকোজ অণু দিয়ে তৈরি হচ্ছে মল্টোজ। মল্টোজ কি দিয়ে তৈরি? দুটো গ্লুকোজ মলিকিউল দিয়ে তৈরি। মল্টোজের উদাহরণ হিসেবে কি বলা যেতে পারে? সুইট পটেটো, মিষ্টি আলু। আমরা জানি মিষ্টি আলু, মিষ্টি আলু হচ্ছে মল্টোজ। এবার দেখুন এই মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড এই দুটোই কি করি আমরা যখন এই খাদ্যগুলো ইনটেক করি, শরীরের ভেতরে যখন আমাদের যায়, এটার কি হয়? সব গ্লুকোজে পরিণত হয়। এগুলো আলটিমেটলি সব ভেঙে গিয়ে গ্লুকোজে পরিণত হয়। ঠিক আছে, গ্লুকোজ হচ্ছে কি? গ্লুকোজ হচ্ছে মেইন ফর্ম অফ এনার্জি ইন দ্য বডি। গ্লুকোজটাই আমাদের শরীরে মূলত শক্তি যোগায়। ঠিক আছে, সিম্পল সুগারের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিম্পল সুগার কিন্তু অতি সহজপাচ্য। ঠিক আছে, কমপ্লেক্স সুগারের তুলনায় বা কমপ্লেক্স কার্বোহাইড্রেটের তুলনায় সিম্পল সুগার সহজপাচ্য, এবং এগুলো আমাদের কী করে? হাঙ্গার কিন্তু মেটায় না। এটা আপনারা নিজেরাও জানেন যে কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম খেলে আমাদের যত না পেট ভরে, ভাত রুটি খেলে আমাদের কিন্তু খিদেটা মেটে। সফট ড্রিঙ্কস বলুন, আইসক্রিমস বলুন বা পেস্ট্রিজ বলুন, এগুলো আর্টিফিশিয়াল সিম্পল সুগার আর আর্টিফিশিয়াল কার্বোহাইড্রেট এদেরকে বলা যেতে পারে। এবং কি থাকছে? ন্যাচারাল কার্বোহাইড্রেটসও রয়েছে। তো বলা হচ্ছে ইট ইজ বেস্ট টু ইনটেক দ্য ন্যাচারাল কার্বোহাইড্রেটস। সো ন্যাচারাল সিম্পল সুগার্স। সো ন্যাচারাল সিম্পল সুগার্সের মধ্যে কী কী এক্সাম্পল হিসেবে পড়ছে? মিল্ক, সুইট পটাটোস, ঠিক আছে, ফ্রুটস, ভেজিটেবলসের মধ্যেই সুইট পটাটোস পড়ছে, ফাইবার্স, এইগুলো হচ্ছে ইনটেক করা আমাদের শরীরের জন্য উপকারী। সো নেক্সট আমরা দেখে নেব বন্ধুগণ, নেক্সট আমরা কি দেখছি? কমপ্লেক্স কার্বোহাইড্রেট। তাহলে আমরা জানতে পারলাম কি কার্বোহাইড্রেট কত রকমের হয়? দু রকমের হয়ে থাকে। একটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট আর একটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। সিম্পল কার্বোহাইড্রেটের আন্ডারে কী পড়ে? পরে হচ্ছে আপনাদের মনোস্যাকারাইড অ্যান্ড ডাইস্যাকারাইড, সেটা আমরা দেখলাম। অ্যান্ড কমপ্লেক্স কার্বোহাইড্রেটের আন্ডারে কী পড়ছে? অলিগোস্যাকারাইড অ্যান্ড পলিস্যাকারাইড। অলিগোস্যাকারাইড কি? অলিগোস্যাকারাইডের মধ্যে কি থাকে? 3টে থেকে 10টা মনোস্যাকারাইড থাকে, মানে মোনোমার্স থাকে। ঠিক আছে, 3টে থেকে 10টা মনোস্যাকারাইডস নিয়ে কী তৈরি হয়? অলিগোস্যাকারাইডস তৈরি হয়। এবার অলিগোস্যাকারাইডস কি? অলিগোস্যাকারাইডস জেনারেলি আমরা খুব একটা টার্ম ইউজ করে থাকি, ফাইবার্স জাতীয় ফুড খান, ফাইবার্স জাতীয় ফুড খান। তো এই ফাইবার্স কিসের মধ্যে থাকে? জেনারেলি ভেজিটেবলসের মধ্যে থাকে। ঠিক আছে, তো এই ফাইবার্স হচ্ছে মেন উদাহরণ হচ্ছে অলিগোস্যাকারাইডের। ঠিক আছে, যেমন আমরা উদাহরণ হিসেবে দেখে নিতে পারি কী কী? অনিয়ন অ্যান্ড গার্লিক, পেঁয়াজ আর রসুন হচ্ছে অলিগোস্যাকারাইডের উদাহরণ হিসেবে বলা যেতে পারে। এবার কি দেখব? পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড কি? পলিস্যাকারাইডের মধ্যে কি থাকে? মোর দ্যান 10 মনোমার্স থাকে। সেটা কি? মোর দ্যান 10টা মনোস্যাকারাইডস নিয়ে, মানে 10টার অধিক মনোস্যাকারাইডস নিয়ে কি তৈরি হয়? আমাদের পলিস্যাকারাইডস তৈরি হয়। পলিস্যাকারাইডসের মধ্যে পলিস্যাকারাইডস জেনারেলি স্বাদে মিষ্টি হয় না। পলিস্যাকারাইডসের উদাহরণ হিসেবে বলা যেতে পারে পটাটোস, রাইস, হুইট, কর্ন, এগুলো কি জেনারেলি মিষ্টি হয় না, এগুলো কমপ্লেক্স সুগার বলা হয়। ঠিক আছে, এগুলোকে কি বলা হয়? কমপ্লেক্স সুগার। কারণ এর মধ্যে অনেকগুলি মনোস্যাকারাইডস অণু থাকে, এবং এইগুলো ব্রেক করতে, এই কার্বোহাইড্রেটসগুলো ব্রেক করতে অনেক সময় লাগে। ঠিক আছে, দেখুন এখানে বলা রয়েছে স্টার্চ হচ্ছে কি? স্টার্চ হচ্ছে এক ধরনের পলিস্যাকারাইডের উদাহরণ। স্টার্চের আন্ডারে পড়ছে আপনাদের আলু, চাল, গম,
কর্ন, ভুট্টার দানা যেটাকে বলা হয় সেলুলোজ। আর কি হচ্ছে সেলুলোজ, সেলুলোজের মধ্যে কী পড়ছে ফ্রুটস, ভেজিটেবলস, গ্রেইনস, গ্রেইনস মানে শস্য, নাটস, ঠিক আছে, এইগুলো হচ্ছে সেলুলোজের উদাহরণ হিসেবে বলা যেতে পারে। এবার কি বলছে, এইগুলোর মধ্যে ইট অলসো কনসিস্ট অফ মেনি গ্লুকোজ মলিকুলস বাট দিস মলিকুলস বাউন্ড ইন আ ডিফারেন্ট ম্যানার দ্যাট আওয়ার বডি ক্যান নট ব্রেক দেম ডাউন। কি বলছে, সেলুলোজ হচ্ছে স্টার্চের থেকে একটু আলাদা। কেন আলাদা বলা হচ্ছে, সেলুলোজের মধ্যে যে সমস্ত মলিকিউলস থাকে সেগুলো ডিফারেন্ট বন্ড থাকে। আমরা জানি কেমিস্ট্রিতে কার্বন, হাইড্রোজেন এই সমস্ত মলিকিউলসগুলো বিভিন্ন রকম বন্ড দিয়ে তৈরি, ঠিক আছে। তো এই বন্ডগুলো কি হয়, এই বন্ডগুলো কোনোটা ধরুন সিঙ্গেল বন্ড দিয়ে তৈরি হয়, কোনোটা ধরুন ডাবল বন্ড দিয়ে তৈরি হয়, ঠিক আছে। তো সেইটাই সেলুলোজের ক্ষেত্রেও স্টার্চের সাথে সেলুলোজের মেইন ডিফারেন্সটা হচ্ছে এটাই যে সেলুলোজের মধ্যে কিছু কমপ্লেক্স বন্ডস থাকে যেগুলো সহজে আমাদের শরীরে ব্রেক করে না, ঠিক আছে। স্টার্চ যেমন সহজে ব্রেক করে যায়, কিন্তু সেলুলোজের যে বন্ডগুলো থাকে সেগুলো ব্রেক করে না। সেই কারণে সেলুলোজ হচ্ছে, সেলুলোজকে বলা যেতে পারে ওয়ান কাইন্ড অফ ফাইবার, কারণ ফাইবারও চট করে ভেঙে যায় না, ঠিক আছে। চট করে আমাদের শরীরে এই ফাইবারের যে মলিকিউলসগুলো সেগুলো ব্রেক করে না। যেটা কি করে, আমাদের শরীরে যে সমস্ত ওয়েস্ট পদার্থগুলো তৈরি হয়, আমাদের শরীরে যে সমস্ত বর্জ্য পদার্থগুলোকে তৈরি হয় সেইগুলোর সাথে এই আপনাদের আমাদের ফাইবার বলুন, সেলুলোজগুলো, এগুলো কি করে যুক্ত হয়ে যায়, বাউন্ড হয়ে যায়, যুক্ত হয়ে আর এক্সেসিভ যে আমাদের শরীরে যে কোলেস্টেরল থাকে, ব্যাড কোলেস্টেরল যেগুলো থাকে সেগুলোর সাথে এই সেলুলোজের যে মলিকিউলসগুলো, সেই মলিকিউলসগুলো যুক্ত হয়ে ওই ওয়েস্টেজ পদার্থগুলোকে আমাদের শরীর থেকে বাইরে বার করে দেয়। সেই জন্যই বলে যে ফাইবার জাতীয় খাবার ইনটেক করুন, ঠিক আছে। আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেটের ব্যাপারে ইম্পর্টেন্ট কিছু নোটস জেনে নিই। সেটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেটস ডাইজেস্টেড মোর স্লোলি দ্যান সিম্পল কার্বোহাইড্রেটস অ্যাজ ইট টেক্স দ্য বডি টু লঙ্গার টু ব্রেক দেম ডাউন। যেটা আমি আপনাদের বললাম, যে মলিকিউলসগুলো থাকে সেগুলো অনেক বেশি মাত্রায় থাকে, 10-এর অধিক, প্রায় এটা 1000 অবধিও হয়ে যেতে পারে, 1000 অবধিও মনোস্যাকারাইডস দিয়ে আমাদের পলিস্যাকারাইডস তৈরি হতে পারে। সো এত বেশি জটিল, এত বেশি কমপ্লেক্স যে এই যে বন্ডগুলো এগুলো চট করে ভাঙে না। সেই কারণে কমপ্লেক্স কার্বোহাইড্রেটস আমাদের শরীরে পাচ্য হতে সময় লাগে বেশি তুলনামূলকভাবে সিম্পল শর্করার থেকে, ঠিক আছে, সরল শর্করার থেকে যে জটিল শর্করা সেটা আমাদের শরীরে পাচিত হতে অধিকতর সময় লাগে। আচ্ছা, নেক্সট আমরা কি দেখে নেব, নেক্সট হচ্ছে কার্বোহাইড্রেটের ফাংশন দেখে নেব। কার্বোহাইড্রেট কী করে, আমরা ফার্স্টেই বলেছি কার্বোহাইড্রেট আমাদের শরীরে এনার্জি যোগান দেয়, আমাদের শরীরে কাজ করার জন্য এনার্জি যোগান দেওয়ার পেছনে মূল হচ্ছে কার্বোহাইড্রেট। আমরা দিনে 60 থেকে 70% কার্বোহাইড্রেট ইনটেক করে থাকি। আমরা দেখুন এখানে 50 থেকে 75% এনার্জি আমরা কার্বোহাইড্রেট থেকেই পেয়ে থাকি জেনারেলি। সো কার্বোহাইড্রেট আরেকটি কী কাজ করে, নিউক্লিক অ্যাসিডের উৎপাদনে কার্বোহাইড্রেট সহায়তা করে। এক্সোস্কেলিটন তৈরিতে কার্বোহাইড্রেট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এক্সোস্কেলিটন কি, এক্সোস্কেলিটন হচ্ছে যেমন ধরুন শামুক, ঠিক আছে, শামুকের যে খোলস থাকে বা কচ্ছপের যে খোলস থাকে, এইগুলোকে এক্সোস্কেলিটন বলা হয়। আবার বলা হচ্ছে এক্সেসিভ ইনটেক অফ কার্বোহাইড্রেট রেজাল্ট ইন ডাইজেস্টিভ প্রবলেমস অ্যান্ড ওবেসিটি। কার্বোহাইড্রেট আমরা জানি অতিরিক্ত কার্বোহাইড্রেট ইনটেক করলে ওবেসিটির প্রবলেম দেখা দিতে পারে। নেক্সট আমরা তাহলে নেক্সট কি দেখব, নেক্সট হচ্ছে প্রোটিন। প্রোটিন কি, প্রোটিন আমরা জানি আমাদের শরীরের বিল্ডিং ব্লক হিসেবে প্রোটিন কাজ করে। তো প্রোটিনের মেইন ইউনিট কি, প্রোটিনের একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, যেটা হচ্ছে কি না একটা মোনোমার হিসেবে কাজ করে প্রোটিনের মধ্যে। সো প্রোটিনের স্ট্রাকচারের মধ্যে কি কি কম্পাউন্ড থেকে থাকে, CHON, চন মানে হচ্ছে C ফর কার্বন, H ফর হাইড্রোজেন, O ফর অক্সিজেন অ্যান্ড N ফর নাইট্রোজেন। তো এই কম্পাউন্ডসগুলো নিয়ে প্রোটিন অণুটি গঠিত। প্রোটিনের উদাহরণ হিসাবে কি কি বলা যেতে পারে, প্রোটিন হচ্ছে মিটস থেকে প্রোটিন পাওয়া যায়, মিটস এবং এগস এইগুলো হচ্ছে অ্যানিমাল প্রোটিন, অ্যান্ড বিনস হচ্ছে কি সয়াবিন, আর এছাড়া বিনসের বিভিন্ন রকম যে দানা থাকে সয়া প্রোডাক্ট সেইগুলো হচ্ছে আমাদের প্রোটিনের অন্তর্ভুক্ত। এগুলোকে উদ্ভিজ প্রোটিন বলা হয়ে থাকে, সয়াবিনস।
ঠিক আছে। আর প্রোটিনের কাজ হিসাবে কি বলা যেতে পারে, প্রোটিন আমাদের বডির ফরমেশনে অংশগ্রহণ তো করেই, তার সাথে সাথে সেল ফরমেশনেও অংশগ্রহণ করে। সেলের মধ্যে যে সমস্ত প্রোটোপ্লাজম থাকে, প্রোটোপ্লাজম মানে কি, প্রোটোপ্লাজম হচ্ছে সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজমকে একত্রে প্রোটোপ্লাজম বলা হয়ে থাকে। তো এই প্রোটোপ্লাজমের গঠনে প্রোটিন অংশগ্রহণ করে। বিভিন্ন রকম টিস্যু তৈরিতে প্রোটিনের ভূমিকা অনস্বীকার্য। টিস্যু কী কী হতে পারে, যেমন ধরুন আমাদের স্কিন হচ্ছে এক ধরনের টিস্যু, তারপর হচ্ছে ব্লাড ব্লাড টিস্যুস রয়েছে, তারপর আমাদের রয়েছে বিভিন্ন রকম অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থি, এগুলো হচ্ছে সমস্ত টিস্যুস। ঠিক আছে, এইগুলোর গঠনে, যেমন আপনাদের বলেছিলাম বিল্ডিং ব্লক গঠনে, প্রত্যেকটা বিল্ডিং মানে প্রত্যেকটা ব্লক গঠনে, আমাদের শরীরের যে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ সেগুলোর গঠনে টিস্যুস, কোষ থেকে টিস্যু তৈরি হয়, টিস্যু থেকে আমাদের অর্গ্যানস তৈরি হয়, অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়। তো সেইগুলো সমস্ত গঠনে কে মেন ভূমিকা পালন করে, সেটা হচ্ছে প্রোটিন। নেক্সট হচ্ছে প্রোটিনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, প্রোটিন হচ্ছে এনজাইম হিসাবে কাজ করে। এনজাইম আমরা কি জানি, এনজাইম বিভিন্ন রকম আমাদের শরীরে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া ঘটে, সেই বিক্রিয়াতে এনজাইম কি করে, অনুঘটক হিসাবে কাজ করে। অনুঘটক কি, অনুঘটক হচ্ছে ইন্ধন যোগায়, মানে হচ্ছে যেমন ধরুন আমরা কিছু রান্না করতে গেলে, ঠিক আছে, আমাদের গ্যাসটা যেমন জ্বালাতেই হয়, যেমন একটা জ্বালানি লাগে, ঠিক আছে, যেমন গ্যাস হচ্ছে জ্বালানির কাজ করে, ঠিক এনজাইমও একটা রাসায়নিক বিক্রিয়াকে স্টার্ট আপ দিতে সাহায্য করে। সো এনজাইমের মধ্যে তাহলে কি কি থাকে, এনজাইমটাই পুরোটা প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে, প্রোটিনের ডেফিসিয়েন্সি সিনড্রোমে আমরা দেখতে পাচ্ছি, প্রোটিনের ডেফিসিয়েন্সি সিনড্রোমে কি হয়ে থাকে, দুটি রোগ হয়ে থাকে, একটা হচ্ছে কোয়াশিওরকর অ্যান্ড আরেকটি হচ্ছে ম্যারাসমাস। ঠিক আছে, কোয়াশিওরকরে কি হয়ে থাকে দেখুন, কোয়াশিওরকরে জেনারেলি 1 থেকে 5 বছরের বাচ্চাদের ওদের হাত পাগুলো খুব লিন হয়ে থাকে, মানে হাত পাগুলো খুব সরু থাকে এবং স্টমাক্সটা বাইরে বেরিয়ে আসে। ঠিক আছে, কি অ্যাবনর্মালি ওদের স্টমাক্সটা বাইরে বেরিয়ে আসে। এবং ম্যারাসমাস রোগে কি হয়, জেনারেলি ওদের মাসেলগুলো স্ট্রং হয় না, খুব লুজ হয়, মাসেল খুব উইকস হয়। ঠিক আছে, ম্যারাসমাস কত বছরের বাচ্চাদের হয়ে থাকে, বিলো 1 ইয়ার্স ওল্ড বাচ্চাদের ম্যারাসমাস হয়ে থাকে। আচ্ছা, নেক্সট আমরা দেখব কি, ফ্যাট বা লিপিডস যেটাকে আমরা বলে থাকি। ফ্যাট বা লিপিডস কি, ফ্যাটের মধ্যে দুটি কম্পোনেন্ট থাকে, সেটা কি কি, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে গ্লিসারল। এই দুটি ইউনিট থাকে, এই দুটি ইউনিট নিয়ে ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল নিয়ে ফ্যাট তৈরি হয়। ফ্যাটের মধ্যে কি কি কম্পাউন্ড থাকে দেখে নিন, মানে ফ্যাটের স্ট্রাকচার হিসাবে কি বলা যেতে পারে, CHO মানে হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। আমরা কার্বোহাইড্রেটেও পেয়েছিলাম, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন ছিল, কিন্তু কার্বোহাইড্রেটের মধ্যে অক্সিজেন যে মাত্রায় থাকে ফ্যাটের মধ্যে তার তুলনায় কম মাত্রায় অক্সিজেন থেকে থাকে। ঠিক আছে, আরও জেনে নেব, ফ্যাট হচ্ছে নর্মালি 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফ্যাট কি থাকে, 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফ্যাট আমাদের সলিড থাকে, কিন্তু যে সমস্ত ফ্যাটগুলো 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে লিকুইড থাকে সেটাকে আমরা কি বলে থাকি, অয়েল বলে থাকি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে ফ্যাটকে যে এনজাইমটা ডাইজেস্ট করতে হেল্প করে সেটার নাম কি, সেটা হচ্ছে লাইপেজ। সেই এনজাইমটার নাম কি, লাইপেজ। সেই এনজাইমটার নাম কি, লাইপেজ। ঠিক আছে, ওকে, নেক্সট আমরা দেখে নেব ফ্যাটের মধ্যে যে কী কী থাকে আমরা দেখলাম, ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল। তাহলে ফ্যাটি অ্যাসিডের আবার দুইটি ভাগ রয়েছে, সেটা কি, একটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের উদাহরণ হিসেবে জেনারেলি বলা যেতে পারে বিভিন্ন রকম ভেজিটেবলস অয়েল, ঠিক আছে, দেন বিভিন্ন রকম অ্যানিমালস বা ফিশ লিভার অয়েল অ্যান্ড ভেজিটেবলস অয়েলের উদাহরণ হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। অ্যান্ড স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের উদাহরণ হিসেবে বলা যেতে পারে কোকোনাট অয়েল হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের অন্যতম উদাহরণ। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে জেনারেলি কি থাকে, কার্বন হাইড্রোজেনের যে বন্ডটা সেটা হচ্ছে একদম সিঙ্গেল থাকে। ঠিক আছে, সিঙ্গেল বন্ডে, সিঙ্গেল বন্ধনী দ্বারা ওরা যুক্ত থাকে একে অপরের সাথে। কিন্তু আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে কি হয়, এই যে ধরুন এরকমভাবে বন্ডগুলো থাকে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কার্বনের 4টে হাত, ঠিক আছে, তো 4টে হাতে এরকমভাবে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে। কিন্তু
আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে কী হয়? আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে কার্বন একটা কার্বন আরেকটা কার্বনের সাথে কী হয়, একটা কার্বন আরেকটা কার্বনের সাথে ডাবল বন্ড দ্বারা যুক্ত থাকে এরকমভাবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যে এটাই মেন ডিফারেন্স। আচ্ছা, এবার আমরা দেখব এক্সেস অফ স্যাচুরেটেড ফ্যাটস ক্যান রেইজ দ্য ব্লাড কোলেস্টেরল অ্যান্ড মে কজ আর্টিওস্ক্লেরোসিস, ঠিক আছে? আর্টিওস্ক্লেরোসিসের জন্য কি হয়ে থাকে জেনারেলি? কারোর হার্ট অ্যাটাক এসে থাকার পেছনে মূল কারণ হচ্ছে এই আর্টিওস্ক্লেরোসিস, ঠিক আছে? আর আমরা দেখে নেব যে ফ্যাট থেকে ফ্যাট আমরা কোন কোন প্রোডাক্টের মধ্যে, মানে ফ্যাটের উৎস কী কী হতে পারে। সোর্সেস অফ ফ্যাট হচ্ছে ঘি, বাটার, almond, cheese, egg, yolk, meat, soybean. Ghee, butter, cheese, eggs, yolks and egg yolks and meats হচ্ছে কি অ্যানিমাল প্রোটিনের অ্যানিমাল ফ্যাটের মধ্যে পড়ছে। আর সয়াবিন অ্যান্ড অ্যালমন্ড এগুলো কি প্ল্যান্ট ফ্যাটের মধ্যে পড়ছে, ঠিক আছে, বা উদ্ভিজ ফ্যাটের মধ্যে পড়ছে, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নেব ম্যালনিউট্রিশন এফেক্টস অফ ফ্যাট। ফ্যাটের অতিরিক্ত গ্রহণের ফলে কি হয়ে থাকে এবং অতি কম মাত্রায় গ্রহণের ফলে কি আমাদের রোগ হয়ে থাকে বডিতে, সেটা দেখব। ফ্যাটের অতিরিক্ত গ্রহণ করলে আমরা দেখলাম আগেই আমাদের শরীরে যে রক্ত থাকে, রক্তের মধ্যে কোলেস্টেরলের পরিমাণ এত বেশি পরিমাণে বেড়ে যায় যে আমাদের হার্ট অ্যাটাক আসার সম্ভাবনা বেড়ে যায়। আবার কি হয়, অতিরিক্ত ফ্যাট যাদের রয়েছে তাদের হাই ব্লাড প্রেশার হওয়ারও সম্ভাবনা থাকে। আবার ফ্যাটের ডেফিসিয়েন্সি ডিজিজ বা ফ্যাটের ঘাটতি হিসাবে কি হতে পারে, ড্রাই স্কিন অতিরিক্ত পরিমাণে ড্রাই হয়ে যায় এবং প্রচণ্ড পরিমাণে ওয়েট লস হয়। আর দেখে নেব আমরা যে ফ্যাট আমাদের কি কাজে লাগে। ফ্যাট জেনারেলি আমাদের শরীরে ইনসুলেটর হিসেবে কাজ করে, আমাদের বডি হিটটাকে বাইরে বেরোতে দেয় না ফ্যাট, ঠিক আছে। সো আমাদের যে বডি টেম্পারেচার সেটাকে কে মেনটেন করে? ফ্যাট মেনটেন করে থাকে, ঠিক আছে। সো আমাদের নেক্সট নিউট্রিয়েন্টস হচ্ছে ভিটামিন। আমরা দেখে নেব ভিটামিন কি ইনভেন্ট করেন। ভিটামিন ইনভেন্ট করেন এফজি হপকিন্স, ঠিক আছে। দ্য টার্ম ভিটামিন ওয়াজ কয়েন্ড বাই ফাঙ্ক, ঠিক আছে। তাহলে ভিটামিন নামক যে টার্মটি, ভিটামিনের নামকরণ কে করেন? ফাঙ্ক। এবং ভিটামিন ইনভেন্ট কে করেন, ভিটামিন আবিষ্কার কে করেন? এফজি হপকিন্স। এই দুটো নাম অতি অবশ্যই মনে রাখবেন। এবার কি বলা হচ্ছে, ভিটামিন আর অর্গ্যানিক কম্পাউন্ড রিকোয়ার্ড ইন মিনিট কোয়ান্টিটিস, ঠিক আছে। নো calorie is obtained from it, but it is very important in regulating chemical reactions in the metabolism of the body. তাহলে ভিটামিন কিন্তু আমাদের শরীরে কোনো রকম এনার্জি তৈরি করে না, আমাদের শরীরে কাজ করার জন্য কোনো ক্যালোরি যোগান দেয় না, ঠিক আছে। ভিটামিন অতি ক্ষুদ্র মাত্রায় আমাদের বডিতে প্রয়োজন হয় এবং ভিটামিন কি করে, আমাদের শরীরে যে সমস্ত কেমিক্যাল রিয়াকশানসগুলো হয়ে থাকে, যেমন ধরুন আমাদের শরীরে যে এই যে খাবার খাচ্ছি এগুলোর যে পাচন হচ্ছে, এগুলোর যে পাচন ক্রিয়া হচ্ছে, তারপর আমাদের শরীরে যে জল খাচ্ছি, জল থেকে যে মূত্র উৎপাদন হচ্ছে, আমাদের শরীরে এই যে ব্লাড যে একবার হার্ট থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ছে, আবার সারা শরীর থেকে সারা শরীর থেকে ব্লাড আবার হার্টে যাচ্ছে পরিশোধিত হওয়ার জন্য। তো এই সমস্ত যে সব কেমিক্যাল রিয়াকশনসগুলো হয়ে থাকছে বা বিভিন্ন রকম যে হরমোনের যে উৎপাদন, হরমোনের যে ক্ষরণ, ঠিক আছে, পিটুইটারি থেকে বিভিন্ন রকম হরমোনের ক্ষরণ, বিভিন্ন রকম আরও যে অন্তঃক্ষরা গ্রন্থি আছে সেখান থেকে যে সমস্ত হরমোনের যে ক্ষরণ, তো এইগুলোর জন্য মেন দায়ী হচ্ছে আমাদের ভিটামিন, যেটা আমাদের বডিতে খুব কম মাত্রায় প্রয়োজন হয়। ভিটামিন কিন্তু নিজে থেকে উৎপন্ন হতে পারে না, সমস্ত ভিটামিন নিজে থেকে উৎপন্ন হতে পারে না, ঠিক আছে। কিছু ভিটামিন যেমন হচ্ছে ভিটামিন ডি এবং ভিটামিন কে আমাদের বডিতে খুব সামান্য মাত্রায় থাকে, কিন্তু তবুও ভিটামিন ডি এর উৎস আমরা দেখে নেব। ভিটামিন ডি জেনারেলি আমরা সূর্যের আলট্রাভায়োলেট রে থেকে ভিটামিন ডি আমরা পেয়ে থাকি, ঠিক আছে। সো কিছু কিছু ভিটামিন আমাদের শরীরে ইনবিল্ট থাকে, সেটা খুবই কম মাত্রায়, কিন্তু তবুও আমাদের বাইরে থেকে মেইনলি ভিটামিনকে ইনটেক করতে হয়। আচ্ছা, ভিটামিন দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন আর একটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। আচ্ছা, ওয়াটার সলিউবল ভিটামিন কি?
ভিটামিন বি অ্যান্ড ভিটামিন সি হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন, অ্যান্ড ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে কী হচ্ছে ভিটামিন এ, ডি, ই, কে, যেটাকে আপনারা শর্টে বলতে পারেন এডিইকে। ঠিক আছে, ভিটামিন এডিইকে হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। ঠিক আছে, এই ভিটামিনগুলো যেগুলো হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, এগুলো জেনারেলি আমাদের বডিতে সঞ্চিত অবস্থায় থেকে যায়, এগুলো কিন্তু বডি থেকে বাইরে বেরিয়ে যায় না। কিন্তু ওয়াটার সলিউবল ভিটামিন কি, ওয়াটার সলিউবল ভিটামিন এগুলো যেহেতু আমাদের মানে বডিতে যে সমস্ত লিকুইড পোর্শনসগুলো রয়েছে জলের সাথে জেনারেলি এটা মিশে কি হয়, ইউরিনের মাধ্যমে ভিটামিন বি অ্যান্ড ভিটামিন সি বাইরে বেরিয়ে যায়। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব ভিটামিনের বিভিন্ন রকম ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম, তাদের অভাবে কী কী রোগ হয়ে থাকে এবং তাদের সোর্সেস। ঠিক আছে, ফার্স্টেই আমরা পড়ে নেব ফ্যাট সলিউবল ভিটামিনসগুলো। সেটা কী কী? ভিটামিন এ, ভিটামিন এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে রেটিনল। রেটিনলের অভাবে কী কী রোগ হয়ে থাকে? নাইট ব্লাইন্ডনেস হয়ে থাকে জেনারেলি। ঠিক আছে, তাহলে আপনাদের কোশ্চেনের হিসেবে আসবে সে নাইট ব্লাইন্ডনেস কোন ভিটামিনের অভাবে হয়, সেটা হচ্ছে রেটিনলও দিতে পারে অপশানে বা ভিটামিন এও দিতে পারে। সো দুটো নামই আপনাদের মনে রাখতে হবে। আচ্ছা, ভিটামিন এ কোথা থেকে পাওয়া যায়? ক্যারট, পামকিন, গ্রিন ভেজিটেবলস, স্পিনাচ, এইসব থেকে ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন ডি এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কি ক্যালসিফেরল। ক্যালসিফেরলের অভাবে কি হয়ে থাকে? চিলড্রেন্সদের রিকেট হয় এবং অ্যাডাল্টসদের অস্টিওম্যালেসিয়া হয়ে থাকে। ভিটামিন ডি এর উৎস কী কী? ফিশ, এগস, লিভার্স অ্যান্ড মাশরুমস। লিভার কি? ফিশ যে লিভার্স থাকে সেই ফিশ লিভার। আর এছাড়া যে আমরা অ্যানিমালসদের যে মেটে খাই সে সমস্ত, সেটাই হচ্ছে লিভার, সেটাকে লিভার বলা হয়ে থাকে। তো ফিশ লিভার যে অয়েলগুলো থাকে সেখান থেকেও ভিটামিন ডি পাওয়া যায়। এছাড়া ভিটামিন ডি এর উৎস হিসেবে কী বলা যেতে পারে? সানলাইট। সানলাইট হচ্ছে কিন্তু ভিটামিন ডি এর অন্যতম প্রধান উৎস। ভিটামিন ই, ভিটামিন ই এর অভাবে, ভিটামিন ই এর ফার্স্টে বিজ্ঞানসম্মত নাম হচ্ছে টোকোফেরল। ঠিক আছে, ভিটামিন এর অভাবে কী হয়ে থাকে? ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি মানে বন্ধ্যাত্ব, মহিলাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা কমে যায়, অনেক বেশি কমে যায় ভিটামিন ই এর অভাবে। ঠিক আছে, ভিটামিন ই এর উৎস কী কী? মেনি টাইপস অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। ভিটামিন কি এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ফাইলোকুইনন। ফাইলোকুইননের অভাবে কী হয়ে থাকে? নন ক্লটিং অফ ব্লাড। ধরে নিন আমাদের হাতে যদি বা আমাদের গায়ে যদি কোথাও কেটে যায়, তো সেখান থেকে কিছুক্ষণ পর দেখবেন প্রথমে রক্ত বেরোয়, ফিনকি দিয়ে বা টকটক করে যেরমভাবেই হোক, ড্রপ হিসাবে ধরুন, কিছুক্ষণ পর কিন্তু দেখবেন রক্তটা বেরোনো বন্ধ হয়ে যায়। সেটা কেন হয়? রক্ত তঞ্চনের জন্য। ঠিক আছে, রক্ত তঞ্চিত হয়, অর্থাৎ ব্লাডটা আস্তে আস্তে নিজে থেকেই ক্লট হতে শুরু করে, সেজন্য রক্ত পড়াটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তো এই রক্ততঞ্চনের কাজে কে সহায়তা করে? জেনারেলি ভিটামিন কে। কিন্তু ভিটামিন কে এর অভাবে কী হয়ে থাকে? নন ক্লটিং অফ ব্লাড। তখন যদি কেটে যায়, কারোর শরীরে যদি ভিটামিনের খুবই ঘাটতি থেকে থাকে, তখন ব্লাড কিন্তু আর ক্লট হবে না। তো ভিটামিন কে এর উৎস কী কী? গ্রিন ভেজিটেবলস, অল কাইন্ড অফ গ্রিন ভেজিটেবলস। এবার দেখে নেব আমরা কি ওয়াটার সলিউবল ভিটামিনস। ওয়াটার সলিউবল ভিটামিনস কি? ভিটামিন বি এর সমস্ত সিরিজগুলো, ভিটামিন বি এর ভিটামিন 1, 2, 3, 5, 6, 7, 9, 12 এই কটা মিলে ভিটামিনের টোটাল 8টা সিরিজ রয়েছে ভিটামিন বি এর। আর কি? ভিটামিন সি, এরা হচ্ছে কি ওয়াটার সলিউবল ভিটামিনস। ভিটামিন বি1 এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে থায়ামিন। থায়ামিনের অভাবে কী হয়ে থাকে? বেরি রোগ হয়ে থাকে। আচ্ছা, এবার ভিটামিন বি1 এর সোর্সেস কী কী? রাইস, ভেজিটেবলস, কলিফ্লাওয়ার, পটাটোজ, লিভার অ্যান্ড এগস। ভিটামিন বি2 এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে রাইবোফ্লাভিন। রাইবোফ্লাভিনের অভাবে কী রোগ হয়ে থাকে? ক্র্যাকেনিং অফ স্কিন দেখবেন ফাটতে শুরু করেছে, রেডিশ আই, চোখ লাল হয়ে যায়, ক্র্যাকেনিং অফ চোখ, ম্যাক্সিমাম টাইম দেখবেন চোখ অনেকের লাল থাকে, ক্র্যাকেনিং অফ টাং। ঠিক আছে, টাংয়ের মধ্যে কী হয় বলুন তো? ইনফ্ল্যামেশন হয়, জ্বালা করে ক্র্যাকেনিং অফ টাং হলে। ভিটামিন বি2 এর উৎস কী কী? বিভিন্ন রকম ডেয়ারি প্রোডাক্টস, বানানাস, পপকর্ন, গ্রিন বিনস এটসেট্রা। ভিটামিন বি3 এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে নিয়াসিন অ্যান্ড নিকোটিনিক অ্যাসিড। ভিটামিন বি3 এর অভাবে কী হয়ে থাকে? পেলেগ্রা আর গ্লসিটিস। মূলত হচ্ছে পেলেগ্রা,
দিয়ে কোশ্চেন আসে, পেলেগ্রা কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন বি3 এর অভাবে। ভিটামিন বি3 এর উৎস কি? মিট, ব্রকলি, অ্যাভোকাডো। নেক্সট হচ্ছে ভিটামিন বি7 এর ভিটামিন বি5-এর বিজ্ঞানসম্মত নাম কি? প্যান্টোথেনিক অ্যাসিড। প্যান্টোথেনিক অ্যাসিডের অভাবে কি হয়ে থাকে? প্রিম্যাচিওর গ্রেইং অফ হেয়ার। ঠিক আছে, প্রিম্যাচিওর গ্রেইং অফ হেয়ারে অল্প বয়সে চুল পাকতে শুরু করে। তো ভিটামিন বি5-এর উৎস কী কী? মিট, ফিশ, এগ, মানে ভেজিটেবলস অ্যান্ড মাশরুমস। ভিটামিন বি6-এর বিজ্ঞানসম্মত নাম কি? পাইরিডক্সিন। ভিটামিন বি6-এর অভাবে জেনারেলি কী হয়ে থাকে? ডার্মাটাইটিস, অ্যানিমিয়া, মেন্টাল ডিসঅর্ডার। ডার্মাটাইটিস হচ্ছে বিভিন্ন রকম চর্মজনিত রোগ, চর্মঘটিত রোগ। অ্যানিমিয়া হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি হলে অ্যানিমিয়া দেখা দেয়। আর বিভিন্ন রকম মেন্টাল ডিসঅর্ডার কেন হয়ে থাকে? নার্ভের বিভিন্ন রকম সমস্যার কারণে মেন্টাল ডিসঅর্ডার হয়ে থাকে। ভিটামিন বি6-এর উৎস কি? মিট, ভেজিটেবলস, ট্রি নাটস অ্যান্ড বানানাস। ঠিক আছে, ভিটামিন বি7-এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে বায়োটিন। ভিটামিন বি7-এর অভাবে হয়ে থাকে ডার্মাটাইটিস, অ্যানিমিয়া। ভিটামিন বি7-এর উৎস হচ্ছে এগ ইয়ক, লিভার, পিনাটস অ্যান্ড ভেজিটেবলস। ভিটামিন বি7-এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিডের অভাবে জেনারেলি কী হয়ে থাকে? মেগালোব্লাস্টিস অ্যানিমিয়া। মেগালোব্লাস্টিস অ্যানিমিয়া কি? মেগালোব্লাস্টিস অ্যানিমিয়াতে জেনারেলি রক্তে যে আমাদের রেড ব্লাড সেলস থাকে, তো রেড ব্লাড সেলসের হঠাৎ করে যে সাইজটা, সেটা সাইজটা হঠাৎ করে বেড়ে যায়, লার্জ মানে বৃহৎ আকার ধারণ করে, এত বৃহৎ আকার ধারণ করে যে সেটা বোন ম্যারো থেকে বেরিয়ে রক্তের সাথে মিশতে পারে না, রক্তের যে নর্মাল ব্লাড ফ্লোয়ের সাথে মিশতে পারে না। এবং ব্লাড ফ্লোয়ের সাথে যত কম মিশবে রেড ব্লাড সেল, আমাদের রেড ব্লাড সেলের মেন কাজ হচ্ছে অক্সিজেন বহন করা। ঠিক আছে, রক্তের মধ্যে অক্সিজেন বহন করা, শরীরের মধ্যে অক্সিজেন ছড়িয়ে দেওয়া হচ্ছে রেড ব্লাড সেলের মেন কাজ। তো যত লোহিত রক্ত কণিকার রক্তে অভাব ঘটে, ততই আমাদের শরীরে অক্সিজেনেরও ঘাটতি হয়। তো সেই কারণে এই মেগালোব্লাস্টিস অ্যানিমিয়া হয়ে থাকে। ভিটামিন বি12-এর বিজ্ঞানসম্মত নাম দেখুন, সায়োনোকোবালামিন। সায়োনোকোবালামিনের অভাবে পার্নিশিয়াস অ্যানিমিয়া হয়ে থাকে। ঠিক আছে, এটিও এক ধরনের অ্যানিমিয়া। ভিটামিন বি12-এর উৎস হিসেবে কী বলা যেতে পারে? মিট অ্যান্ড আদার অ্যানিমাল প্রোডাক্টস। ভিটামিন সি এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, যেটার অভাবে স্কারভি রোগ হয়ে থাকে। ঠিক আছে, স্কারভি হচ্ছে জেনারেলি দেখবেন দাঁত থেকে বা মাড়ি থেকে রক্তকরিত হয়। ঠিক আছে, তো সেটা ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। বিভিন্ন রকম সাইট্রাস ফ্রুটস হচ্ছে ভিটামিন সি এর উৎস, যেমন হচ্ছে লেবু, বিভিন্ন রকম লেবু যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে লেবু, টমেটোস। ঠিক আছে, সেগুলো হচ্ছে ভিটামিন সি এর মেন উৎস। আচ্ছা, এবার আমরা ভিটামিন সংক্রান্ত আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নেব। সেটা হচ্ছে কি, বলা হচ্ছে ভিটামিন বি12-এ জেনারেলি কোন কি বলবো খনিজ লবণ থেকে থাকে, সেটার নাম হচ্ছে কোবাল্ট। ভিটামিন বি12-এ কোবাল্ট থেকে থাকে। নেক্সট পয়েন্টে বলা হচ্ছে যে ভিটামিন বি কিন্তু, আমি ফার্স্টেই বললাম, ভিটামিন কিন্তু যে কোনো ভিটামিন আমাদের বডিতে কিন্তু উৎপন্ন হয় না। ভিটামিনকে জেনারেলি বাইরে থেকেই বিভিন্ন রকম খাদ্য গ্রহণের মাধ্যমে আমাদের ইনটেক করতে হয়। সেটা আমরা দেখলাম কী কী সোর্স থেকে কোন কোন ভিটামিনস পাওয়া যায়। নেক্সট হচ্ছে কি, হাওয়েভার সিনথেসিস অফ ভিটামিন ডি অ্যান্ড কে, হ্যাঁ কিছু ক্ষেত্রে ভিটামিন ডি এবং ভিটামিন কে খুব সামান্য মাত্রায় আমাদের বডিতে উৎপন্ন হয়। ঠিক আছে, ব্লিডিং অফ গাম, ভিটামিন ডি এর অভাবে জেনারেলি কী কী হয়ে থাকে দেখুন, ব্লিডিং অফ গাম, ফলিং অফ টিথ, ফ্র্যাজাইল বোনস, মানে ফ্র্যাজাইল মানে ভঙ্গুর, হাড় যখন অনেক ভঙ্গুর হয়ে যায় সেটাকে বলা হচ্ছে ফ্র্যাজাইল বোনস। জেনারেলি হাড় যদি কারোর ভঙ্গুর হয়ে যায়, সেই ক্ষেত্রে কারোর একটু চোট লাগলেই হাড় কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। এছাড়া কি, ডিলেড উন্ড হিলিং। ঠিক আছে, কোনো জায়গায় যদি কেউ ক্ষত হয়, কারোর শরীরে কোথাও যদি ক্ষত হয়, তাহলে সেই ব্যথা সারতে বা সেই ক্ষতস্থান সারতে কিন্তু অনেক সময় নেয় ভিটামিন ডি এর অভাব থাকলে। এছাড়া ভিটামিন ডি এর অভাবে মানে কি হয়, আমাদের শরীরে ক্যালসিয়ামের খুব ঘাটতি দেখা যায়।
ঠিক আছে। এবার বলা হচ্ছে কি ভিটামিন ডি এর মেইন উৎস আমি তখন বলেছিলাম যে ভিটামিন ডি সূর্যের যে আলট্রাভায়োলেট রশ্মি রয়েছে সেখান থেকে ভিটামিন ডিটা আমরা জেনারেলি পেয়ে থাকি। এবং এই ভিটামিন ডিটা আমাদের শরীরে কেমনভাবে আমাদের শরীর কেমন করে এই আলট্রাভায়োলেট রেটাকে গ্রহণ করে সেটা হচ্ছে কোলেস্টেরলের মাধ্যমে। কোলেস্টেরলের আর্গোস্টেরল বলে একটি কম্পাউন্ড থাকে, সেটির মাধ্যমে ভিটামিন ডি আমাদের শরীরে শোষিত হয়। আমি কিন্তু কোলেস্টেরল বা ফ্যাট পড়ানোর সময় একটা টার্ম উচ্চারণ করেছিলাম, মনে রাখবেন, যে গুড কোলেস্টেরল অ্যান্ড ব্যাড কোলেস্টেরল। ঠিক আছে, কী করে আমাদের ব্যাড কোলেস্টেরলগুলোকে, ফাইবার্সটা কী করে আমাদের ব্যাড কোলেস্টেরলগুলোর সাথে আটকে ওরা কোলেস্টেরলগুলোকে ওয়েস্ট পদার্থ হিসেবে বাইরে বার করে দেয়। কিন্তু আমাদের শরীরে কিছু গুড কোলেস্টেরল থেকে থাকে, যেটা কিনা এই আমাদের সূর্যের যে আলট্রাভায়োলেট রে সেটা কিছু পরিমাণে শোষণ করতে আমাদের শরীরে সহায়তা করে, যেটা কিনা আমাদের ভিটামিন ডি এর উৎস, মেইন উৎস। এবার হচ্ছে কি ভিটামিন কে আমাদের বডিতে কোথায় উৎপন্ন হয়? আমরা এখানে পড়লাম ভিটামিন কে এবং ভিটামিন ডি আমাদের বডিতে উৎপন্ন হয়, কিন্তু কোন স্থানে উৎপন্ন হয় ভিটামিন কে? কোলন হচ্ছে কি, কোন অংশটা? কোলন বলা হয় বৃহদন্ত্র। আমাদের শরীরে দুটো অন্ত্র রয়েছে, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র আর একটা হচ্ছে বৃহদন্ত্র। এই বৃহদন্ত্রের পোর্শনটাকে কোলন বলা হয়। কোলনে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া থাকে। ঠিক আছে, এই ব্যাকটেরিয়ায় কি করে আমাদের ভিটামিনকে উৎপাদনে সহায়তা করে। এই ব্যাকটেরিয়াগুলো সব ক্ষতিকর ব্যাকটেরিয়া নয়, এগুলো গুড ব্যাকটেরিয়া। ঠিক আছে, ভিটামিন এ মেইনলি আমাদের শরীরে কোথায় স্টোরড হয়, কোথায় গিয়ে সঞ্চিত হয়? লিভারে গিয়ে সঞ্চিত হয়। ঠিক আছে, এইগুলো কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস ছিল রিগার্ডিং ভিটামিন। নেক্সট বন্ধুগণ, আমাদের লাস্ট অ্যান্ড ফরমোস্ট নিউট্রিয়েন্টস হচ্ছে মিনারেলস কি? মিনারেলস হচ্ছে হোমোজিনাস ইনঅর্গানিক মেটেরিয়াল, যেটা কিনা আমাদের বডিতে মেটাবলিজমে হেল্প করে। ঠিক আছে, এটাও আমাদের বডিতে ভিটামিনের মতো মেটাবলিজমে হেল্প করে। ইনঅর্গানিক মেটেরিয়াল কেন বলা হচ্ছে? কারণ ইনঅর্গানিক মেটেরিয়াল জেনারেলি কার্বন কম্পাউন্ডে থাকে না। ঠিক আছে, মানে ইট ডাজ নট কন্টেইন কার্বন, সেই কারণে এটাকে ইনঅর্গানিক কম্পাউন্ড বলা হয়ে থাকে। এখানে আমরা কিছু কিছু মিনারেলসের ব্যাপারে মূলত জেনে নেব, যেমন ক্যালসিয়াম, আয়রন অ্যান্ড আয়োডিন। ঠিক আছে, ক্যালসিয়াম জেনারেলি আমাদের বডিতে কী করে? আমাদের বোনসকে স্ট্রেংথ করতে হেল্প করে। টুথের যে সেই হেলথটাকে ভালো রাখতে হেল্প করে। অ্যান্ড ভিটামিন সি এর যোগান কে দেয়? ভিটামিন সি এর যোগান দেয় ক্যালসিয়াম। ঠিক আছে, ক্যালসিয়াম জনিত যে সমস্ত ফ্রুটসগুলো রয়েছে, সাইট্রাস ফ্রুটস, ঠিক আছে, সেখান থেকে আমরা ক্যালসিয়ামের যোগান পেয়ে থাকি। এছাড়া ক্যালসিয়াম আমরা কোথা থেকে পেয়ে থাকি? ভিটামিন ডি থেকে মূলত ক্যালসিয়াম পেয়ে থাকি। সো ক্যালসিয়াম আবার কী করছে? ব্লাড ক্লটিংয়েও ক্যালসিয়াম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আচ্ছা, নেক্সট হচ্ছে আয়রন কি করে? আমাদের রেড ব্লাড সেলের মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, ঠিক আছে, ওই হিমোগ্লোবিনের উৎস হচ্ছে আয়রন। হিমোগ্লোবিনের উৎস হিসাবে কি বলা যেতে পারে? আয়রন। সো আয়রন ইজ ইম্পর্টেন্ট ইন দ্য ফর্মেশন অফ রেড ব্লাড কর্পাসেলস অ্যান্ড হিমোগ্লোবিন। সো হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকার একটি মূল উপাদান হচ্ছে হিমোগ্লোবিন, যেই কারণে রক্তের রং লাল হয়, এবং হিমোগ্লোবিনের মূল উপাদানকে আয়রন। ঠিক আছে, তো রক্তের উৎপাদনে আয়রনের ভূমিকা অনস্বীকার্য। নেক্সট হচ্ছে আয়োডিনের অভাবে জেনারেলি কী রোগ হয়ে থাকে? এটা আয়োডিন জেনারেলি থাইরক্সিন হরমোনের উৎপাদনে হেল্প করে। ঠিক আছে, যেটা কিনা থাইরক্সিন হরমোনটা কোথা থেকে রিলিজ হয়? থাইরক্সিন হরমোনটা আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। ঠিক আছে, তো এই থাইরক্সিন হরমোনের উৎস হিসাবে কে কাজ করে? আয়োডিন কাজ করে থাকে। এবং ভিডিওটির পিডিএফ পেতে হলে ডেসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা কাইন্ডলি ওখান থেকে পিডিএফটি কালেক্ট করে নেবেন।